আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি পরীক্ষা 2027, এইচএসসি পরীক্ষা প্রস্তুতি 2027, ভূগোল প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন উত্তর। আলোচক হিসাবে আছি আমি, মোহাম্মদ আকবর আলী ছায়া। তোমাদের অনুরোধে আমি একটা প্যাকেজ প্রোগ্রাম নিয়ে আসলাম। প্রায় প্রতিদিন একটা করে সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান দেওয়ার চেষ্টা করব। এবং এখান থেকে এবার যে প্রশ্নটা আসতে পারে সেটা হচ্ছে যে এখানকার যে ভূ অভ্যন্তরের গঠন প্রণালী আছে, অশ্বমণ্ডল, গুরুমণ্ডল, কেন্দ্রমণ্ডল, এই অধ্যায়টা যদি ভালো করে পড়া হয় আশা করা যায় এখান থেকে একটা প্রশ্ন হবে। এখানে তিনটা বিষয় সাধারণত আছে: একটা বাংলাদেশের ভূপ্রকৃতি আছে, আর এই ভূ অভ্যন্তরীণ গঠন প্রণালী এবং পর্বত, এই তিনটা বিষয় যদি এখানে একটু দেখা যায় তাহলে এখানে একটা প্রশ্ন অবশ্যই কমন আসবে। এটা 100% বলা যায়। তাহলে আমি নমুনা হিসেবে এটা 2025 সালে এই প্রশ্নটা এসেছিল, আমি সেই নমুনা হিসেবে এটা আলোচনা করছি। প্রশ্ন হচ্ছে, প্রথমে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভূত্বক কাকে বলে। উপরে একটা চিত্র আছে, ক, খ, গ এরকম দেওয়া আছে। ক আছে, বুঝতে নিতে হবে, ক আছে ভূত্বক বা অশ্বমণ্ডল, খ আছে গুরুমণ্ডল, গ আছে কেন্দ্রমণ্ডল। তাহলে ক আছে কি? অশ্বমণ্ডল, খ গুরুমণ্ডল এবং গ কেন্দ্রমণ্ডল, যেটা অত্যন্ত সহজ বিষয়। এই অধ্যায়ে এগুলো যদি পড়া হয় তাহলে তার ছবি দেখে, চিত্র দেখে সে বুঝতে পারবে। প্রথমে প্রশ্ন আছে ভূত্বক কাকে বলে। খ আছে পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। গ আছে উদ্দীপকের ক চিহ্নিত স্তরের বর্ণনা দাও। ক চিহ্নিত স্তর অর্থাৎ এখানে অশ্বমণ্ডলকে নির্দেশ করা হয়েছে। উদ্দীপকের খ ও গ চিহ্নিত স্তরের তুলনামূলক বিশ্লেষণ করো। এখানে খ এবং গ গুরুমণ্ডল এবং কেন্দ্রীয় মণ্ডলকে নির্দেশ করা হয়েছে। তা যাই হোক, আমরা প্রশ্নের সমাধানে আসি। প্রথমে আছে ভূত্বক কাকে বলে। আমরা যদি এইটা আলোচনায় আসি তাহলে আমরা কি দেখতে পাই? পৃথিবীর সর্ববহিস্থ কঠিন ও পাতলা শিলাময় স্তরকে ভূত্বক বলে। যদি এসব প্রশ্ন যেহেতু 1 নম্বরের, এতটুকু লেখা হয় তাহলে সে 1 নম্বর পেয়ে যাবে। যদি এই লাইনটাও লেখা যায়, তা যেহেতু একটা ভিডিও, এটা সেই জন্য আমি একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। তোমরা পরীক্ষায় যখন পড়বে 1 লাইন বা 2 লাইনে বেশি লেখার দরকার নাই। ভূত্বক হলো পৃথিবীর বাইরের দিকের একটি কঠিন, হালকা, পাতলা শিলা দ্বারা গঠিত পাতলা আবরণ, যা পৃথিবীর আয়তনের 1%-এরও কম অংশ জায়গা দখল করে আছে। এটি অশ্বমণ্ডলের উপরের অংশ। অশ্বমণ্ডল ভূত্বকীয় পাতে বা টেকটনিক প্লেটে বিভক্ত। পাত বা প্লেটগুলো চলমান অবস্থায় আছে। এখানে ভূত্বকের যে স্থানটা সেটা এখানে একটা চিত্র দিয়ে চিহ্নিত করা আছে। ভূত্বকের ওই প্রথম যে সংজ্ঞাটা দেওয়া হলো, এই সংজ্ঞাটা যদি না দিয়ে কেউ লেখে আর্টক্রাস্টকে, অশ্বমণ্ডলের উপরে গড়ে প্রায় 30 কিলোমিটার পুরু, কঠিন, হালকা, পাতলা স্তরটি হলো ভূত্বক, এখানেও সে 1 নম্বর পেয়ে যাবে। তাহলে আমরা ক নম্বর প্রশ্নের উত্তরটা বা সমাধানটা পেলাম। এবার আসি, পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। পর্বত মধ্যবর্তী মালভূমি, এটাও একটা খুব সহজ প্রশ্ন, মালভূমি থেকে আসছে। এটা হচ্ছে কিছু সংজ্ঞাটা, উচ্চ পর্বত শ্রেণীর মধ্যবর্তী সমতল বা তরঙ্গায়িত বিস্তীর্ণ উচ্চভূমিকে পর্বত মধ্যবর্তী মালভূমি বলা হয়। পর্বত থেকে নিচু, সমভূমি থেকে উঁচু, মধ্যবর্তী উপরিভাগ সমতল বা তরঙ্গায়িত, এই যে ভূমি, এটাকেই তো মালভূমি বলা হয়। এবং এক বা একাধিক পর্বতের মাঝে যদি এই মালভূমিটা অবস্থিত হয় সেটাই মূলত পর্বত মধ্যবর্তী মালভূমি। এখানে যেহেতু নাম্বার হচ্ছে 2, সেজন্য জ্ঞান
অনুধাবন একটু বুঝতে হবে এবং একটু ব্যাখ্যা দিতে হবে। গঠনটা কেমন? গঠনটা হচ্ছে গিরিজনী আরোহণের ফলে ভঙ্গিল পর্বত গঠিত হওয়ার সময় দুই পর্বতের মধ্যবর্তী অঞ্চলটি চারপাশ থেকে অবরুদ্ধ হয়ে উচ্চ উচ্চ অবস্থান করে এবং এই পর্বত মধ্যবর্তী পর্বত বেষ্টিত মালভূমি সৃষ্টি হয়। তাহলে এখানে আমরা কিন্তু আসলে পেয়ে গেলাম যে পর্বত মধ্যবর্তী যে উদাহরণ হচ্ছে হিসাবে আমরা তিব্বত মালভূমি এবং বলিভিয়ার মালভূমির উৎকৃষ্ট উদাহরণ হিসেবে আমরা এখানে আনতে পারি। এতটুকু যদি কেউ লিখতে পারে ব্যাখ্যা দিয়ে, তাহলে সে অবশ্যই দুইয়ের মধ্যে দুই পাবে। এখানে স্পষ্ট দুইটা চিত্র দেওয়া আছে, অনেকগুলো পর্বত, তার মধ্যবর্তী উপরিভাগ সমতল এবং এর থেকে কিছু নিচু, সমভূমি থেকে কিছু উঁচু উঁচু উচ্চ বিশিষ্ট, এখানে তরঙ্গায়িত, উপরি তরঙ্গায়িত, অথবা কি বলা যাবে যে সমতল, এই ভূমিটা হচ্ছে পর্বত বেষ্টিত মালভূমি, পর্বত মধ্যত মালভূমি, তার আরেকটা ওজন হচ্ছে তিব্বত মালভূমি। তাহলে আমরা এখানে পর্বত মধ্যবর্তী মালভূমি বলতে কি বোঝায় সেটা ব্যাখ্যা পেলাম, অর্থাৎ এটা দুই পাওয়া সম্ভব। এরকম করে উত্তরগুলো লেখা উচিত। এবার আমরা এখানকার যদি আর একটু ব্যাখ্যায় আসি, এটাকে আমরা অন্যভাবেও দিতে পারি। কিভাবে দিতে পারি এর সংজ্ঞাটা? সেটা হচ্ছে যে আমরা একটু আনন্ডে চলে আসি। দেখো, ভূমিকম্পের ফলে ভঙ্গিল পর্বতশ্রেণী সৃষ্টি হওয়ার সময় দুটি সমান্তরাল পর্বতশ্রেণীর মধ্যবর্তী অতিকৃত নিচু স্থানগুলি কিছুটা উঁচু এবং খাড়া ঢালযুক্ত হয়ে মালভূমির আকৃতি নেয়। চারিদিকে পরিবেষ্টিত হওয়া এই সব মালভূমিকে পর্বত বেষ্টিত মালভূমি বলা হয়। এইভাবেও এর উত্তরটা লেখা সম্ভব। তা যাই হোক, আমরা এর উত্তরটা পেয়ে গেলাম। এখানে উদাহরণ হিসাবে তো আমরা আগেই বলেছি যে তিব্বত মালভূমি, বলিভিয়ার মালভূমি, এগুলোকে আমরা পেয়েছি। এবার যে প্রশ্নটা আছে গ নম্বরে, সেটা হচ্ছে গ নম্বরে কি আছে? উদ্দীপকের ক চিহ্নিত স্তরের বিবরণ দাও। উদ্দীপকে ক চিহ্নিত স্তরের বিবরণ দাও, যেটা আমি আগেই বলেছি যে ক চিহ্নিত স্তরটা হচ্ছে, এখানে ক ছিল যে একটা, এটা এটা কি ছিল? অশ্বমণ্ডল। একেবারে পৃথিবীর ভূপৃষ্ঠের কাছাকাছি, ভূপৃষ্ঠের নিচেই যে ভূপৃষ্ঠ, তার নিচেই ভূত্বকের নিচে যে অংশটা, এটাই হচ্ছে অশ্বমণ্ডল। ভূত্বক ও অশ্বমণ্ডলের অংশ। উদ্দীপকের প্রাচীনত স্তরটি হলো ভূত্বক বা অশ্বমণ্ডল। এতটুকু লিখলেও সে তো এক পেয়ে গেল। এতটুকু লিখলে সে এক পেয়ে গেল। এবার যদি আর একটু বিবরণ দেয়, 3 নম্বরের 3টা অংশ থাকতে হবে, অর্থাৎ তার জ্ঞান থাকতে হবে, অনুধাবন থাকতে হবে এবং প্রয়োগ থাকতে হবে। যাই হোক, এইভাবে যদি বিবরণ দেওয়া হয়, অবস্থানটা কি? এটি পৃথিবীর সবচেয়ে উপরের বা পাতলা স্তর। এই যে পৃথিবীর সবচেয়ে উপরের পাতলা স্তর। গভীরতা কত? এর গড় গভীরতা 20 কিলোমিটার, তবে সমুদ্র তলদেশে এটি 5 কিলোমিটার, মহাতলদেশে 35 কিলোমিটার। 35 আর 5 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20 কিলোমিটার। অর্থাৎ এর গভীরতা কত? গড়ে 20 কিলোমিটার। এটা আমরা পেলাম। অবস্থান, তার গভীরতা কত, আরো কিছু ব্যাখ্যা আমরা এখানে আসতে পারি। যেমন এটা কি কি উপাদান দিয়ে গঠিত, সেটা একটু ব্যাখ্যা দেওয়া যেতে পারে। এর উপাদান হচ্ছে যে এটি প্রধানত দুইটি উপাদান, যেমন অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে অন্যান্য খনিজ দ্বারা গঠিত। বিভাজন দুইটি স্তরে বিভক্ত এটা, একটা হচ্ছে শিয়াল, একটা হচ্ছে সীমা। মহাদেশীয় ভূত্বক যেটা আছে, এই যে মহাদেশীয় ভূত্বক, এটা হচ্ছে শিয়াল নামে পরিচিত। মহাদেশীয় ভূত্বক যা সিলিকন এবং অ্যালুমিনিয়াম, এই যে এসআই তে সিলিকন, এল তে অ্যালুমিনিয়াম, এই হিসাবে এটাকে শিয়াল বলা হয়েছে। গঠিত এবং তুলনামূলক ভাবে অনেকটা হালকা। সীমাটা কি হচ্ছে যে মহাদেশীয় ভূত্বক যেটা, সেটা মহাসাগরীয় ভূত্বক বা যা সিলিকন ও ম্যাগনেসিয়াম দ্বারা গঠিত এবং ভারী ব্যাসল্ট জাতীয় শিলা দ্বারা তৈরি। এই যে এসআই তে সিলিকন, এম তে ম্যাগনেসিয়াম, সিলিকন এবং ম্যাগনেসিয়াম দ্বারা চরিত। এটাই আমরা এতটুকু বুঝলেই হবে। এতটুকু যদি লেখা যায়, তাহলে মনে হয় আর কোনো সমস্যা হওয়ার কথা না।
এবার আমরা ঘ নম্বর প্রশ্ন যেটা আছে তার সমাধানে যদি আসি, সেখানে বলা হয়েছে গ এবং ঘ চিহ্নিত স্তর দুটি কি, তাদের তুলনামূলক বিশ্লেষণ, তুলনামূলক বা পার্থক্য লিখতে বলছে। তাহলে এখানে আসলে এখানে খ উদ্দীপকে খ স্তরটা কি ছিল, গুরুমণ্ডল, আর গ স্তরটা কি ছিল, কেন্দ্রমণ্ডল। এই দুইটা পার্থক্য আমরা দেখতে পারি। যদি পার্থক্যগুলো এই ঠিক এমনই ভাবে দেওয়া হয় যেখানে একটু উপাদানের ভিত্তিতে, তাহলে মনে রাখতে সুবিধা হয়। এখানে তো আসলে এরকম লিখলে চারের মধ্যে চার পাওয়া অবশ্যই সম্ভব। বৈশিষ্ট্যের ভিত্তিটা কি আছে, এবং এটা খ স্তর গুরুমণ্ডল, গ স্তর কেন্দ্রমণ্ডল। বৈশিষ্ট্য কিভাবে আসতে পারি আমরা, এইটা তার অর্থ তো হচ্ছে এই যে অশ্বমণ্ডল, এইটা হচ্ছে ভূত্বক গুরুমণ্ডল, এটা গুরুমণ্ডল, এবং এই নির্দিষ্ট দুটো আছে কেন্দ্রমণ্ডল, এটা আছে গুরুমণ্ডল। যাই হোক, এই যে স্তর দেখালাম। ব্যাপ্তি বা পুরুত্ব অবস্থানটা আমরা দেখি, ভূত্বকের নিচে কেন্দ্রমণ্ডলের উপরে অবস্থিত। এই যে ভূত্বক পাইছি ভূত্বকের নিচে, আর এই যে কেন্দ্রমণ্ডল পেলাম, এই যে কেন্দ্রমণ্ডলের উপরে এই স্তর অবস্থিত। আর কেন্দ্রমণ্ডলটা কি, পৃথিবীর একেবারে কেন্দ্রে বা গুরুমণ্ডলের নিচে, এই গুরুমণ্ডলের নিচে এই যে অংশটা, এটি হচ্ছে কেন্দ্রমণ্ডল অবস্থা, তাহলে গুরুমণ্ডলের নিচে অবস্থিত। ব্যাপ্তি বা পুরুত্ব, ভূত্বকের নিচে 2885 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 2000 এখানে এই পর্যন্ত আসছে 2000 কত 885 কিলোমিটার পর্যন্ত এটা বিস্তৃত। আর গুরুমণ্ডলের শেষ প্রান্ত থেকে কেন্দ্র পর্যন্ত প্রায় 3486 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই জিনিসগুলো মনে রাখতে হবে। কত, 3486 কিলোমিটার, 2885 কিলোমিটার, কোনো কোনো বইয়ে 2900 কিলোমিটার পর্যন্ত লেখা থাকতে পারে। প্রধান উপাদান কোনগুলো এর, মানে গুরুমণ্ডলের, সেটা হচ্ছে সিলিকন, ম্যাগনেসিয়াম, লোহা, ক্রোমিয়াম, যেটাকে কোরপের সীমা এবং নিপের সীমা নামে দুটো ভাগ করা হয়। কোরপের সীমা ক্রোমিয়াম, ফেরাস সীমা সিলিকন, ম্যাগনেসিয়াম। আর এটা কি ভারী ধাতু, যেমন নিকেল এবং লোহা দ্বারা, যেটাকে ফেরাস দ্বারা গঠিত, যাকে নিপে বলা হয়। নিকেল আর ফেরাস, নিকেল এবং লোহা দ্বারা গঠিত। ভৌত অবস্থাটা কেমন এটা গুরুমণ্ডলের, এটি প্রধানত সান্দ্র বা অর্ধগলিত প্লাস্টিক অবস্থায় থাকে। আর কেন্দ্রমণ্ডলে কি থাকে, এর বাইরের অংশ তরল অথবা বা অর্ধ তরল। এই যে বাইরের মানে উপরের অংশটা, এটা এটা হচ্ছে তরল অথবা অর্ধ তরল, এবং ভিতরের অংশটা অত্যন্ত কঠিন, যেটা নিচের যে অংশটা, এই অংশটা হচ্ছে খুবই কঠিন অবস্থায় আছে। এখন তাপমাত্রা চাপ যদি আসে, এখানে তাপমাত্রা চাপ কেন্দ্রমণ্ডলের চেয়ে অনেক কম। এখানে যেহেতু এটা সর্বনিম্নে, আমরা জানি পৃথিবী সৃষ্টির সময় সবচেয়ে ভারী পদার্থগুলো নিচে যে জমা হয়েছে, এবং তার চেয়েও আস্তে আস্তে হালকা পদার্থগুলো উপরে সঞ্চিত হয়েছে। সেজন্য এই গুরুমণ্ডলটা, এখানে যে উপাদান আছে তার থেকে এখানে তার তাপমাত্রাও কেন্দ্রমণ্ডলের চেয়ে কম, চাপও কম। এখানে এখানে প্রচন্ড চাপ এবং তাপমাত্রা প্রায় 3000 থেকে 5000 ডিগ্রি সেলসিয়াস এই জায়গার নিচেটা কেন্দ্রমণ্ডলে। এত বেশি তাপমাত্রা এখানে বিরাজ করে। আমরা যদি এইভাবে লিখতে পারি, তাহলে 5 পাওয়া, 5-এর মধ্যে 5 পাওয়া কোনো ফ্যাক্টর না। যাই হোক, সবাইকে আমার এই ইউটিউব চ্যানেলটা হচ্ছে আমার এইটা। ইউটিউব চ্যানেলটাই হচ্ছে আমার যে এমডি আকবর আলী, এইটাই আমার ইউটিউব চ্যানেল। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আজকের মতো ক্লাসটা এখানেই ইতি টানি। আল্লাহ হাফেজ।